ও মাই গড, আমি 10 বছর আগে মাধ্যমিক দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো একটু আগে আমার মায়ের কল এসেছিল, তো আমার মাকে যখন আমি বললাম যে আমি আমার ক্লাস 10-এর রেজাল্ট শেয়ার করেছি, তখন মা আমাকে এটা বললো যে তুই 5 বছর ধরে ড্রপ দিয়ে যদি নিটের স্ট্র্যাটেজি ভিডিও বানাতে পারিস, তাহলে কেন তুই ক্লাস 10-এর স্ট্র্যাটেজি ভিডিও বানাতে পারবি না, যেটা তুই এত ভালো করে পাস করেছিস। তো আমি ভাবলাম ঠিক আছে গাইস, আমি তো আগের ভিডিওতে বলেই দিয়েছি যে আমি একটা স্ট্র্যাটেজি ভিডিও বানাবো, সেটা হচ্ছে ক্লাস 10-এর। মানে আমি ক্লাস 10-এ খুব ভালো পড়াশোনা করতাম, সেটা আলাদা ব্যাপার, বাট সেটার এখনকার স্টুডেন্টরা কীভাবে নিজেদের পড়াশোনায় অ্যাপ্লাই করে তাদের টেস্ট প্রি টেস্ট অ্যান্ড সামনে মাধ্যমিকও আছে, সেই এক্সাম ভালো করে দিতে পারে। তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো আমার মনে হয় আমি পারবো গাইড করতে, বিকজ আমি মাধ্যমিকটা যথেষ্ট ভালো করে দিয়েছি। আমার 5 বছরের নিটের জার্নি দেখে কেউ আমাকে জাজ করো না গাইজ। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে ক্লাস 10-এর যে স্ট্র্যাটেজি ভিডিও সেটা স্টার্ট করি। আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি সাবজেক্ট ওয়াইজ ওরকম কোনো স্ট্র্যাটেজি আমি বলবো না। কিছু কিছু সাবজেক্টে আমি যেগুলো ফলো করেছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আই গেস আমি খুব একটা খারাপ নাম্বার পাইনি, 92% ইজ নট ব্যাড গাইজ। তো আমার সময় আমি 2015-এ মাধ্যমিক দিয়েছি, সরি আমি ক্লাস মানে এখন হচ্ছে 2025। ও মাই গড, আমি 10 বছর আগে মাধ্যমিক দিয়েছি। 10 বছর গাইজ, আমি 10 বছর আগে মাধ্যমিক দিয়েছি, এটা আমি এখন বুঝতে পারলাম। এনিওয়ে চলো উইদাউট এনি ফার্দার ডিলে স্ট্র্যাটেজি ভিডিও স্টার্ট করা যাক, বাট তার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে, চলো সেটা একটু দেখে নাও। আচ্ছা, তোমরা কি নোটিস করেছো সেম ক্লাস সেম বোর্ড সেম সিলেবাস, তারপরেও ডিফারেন্ট পার্সনসের ডিফারেন্ট রেজাল্ট আছে? এটা কেন? এটার একমাত্র রিজন হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজির ডিফারেন্স এবং কে কোন ব্যাচ চুজ করছো সেইটা ডিফারেন্সের জন্য। তো আজকে আমি তোমাদের দুটো ব্যাচের মধ্যে একটা কম্প্যারিজন ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে উড়ান বাংলা মাধ্যমিক 2026 ব্যাচ, আর একটা হচ্ছে উড়ান বাংলা মাধ্যমিক 2027 ব্যাচ। তো দুটো ব্যাচের মধ্যে কি ডিফারেন্স আছে চলো একটু দেখে নিই। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই দুটো ব্যাচেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বেশ কিছু কমন ফিচার্স, যেমন দুটো ব্যাচেই থাকছে লাইভ লেকচার, তার পাশাপাশি 1.5 আওয়ার্স করে এক একটা লেকচারের ডিউরেশনস। প্রত্যেক দিন দুটো করে লেকচার অ্যাভেলেবেল থাকছে, মানে 2 লেকচার্স পার ডে। আর তার সাথে থাকছে প্র্যাকটিক্যালস এবং থিওরির একটা কম্বাইন্ড ভিডিও। আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এক্সপ্লানেশনসও কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তবে এবার তোমাদের কোশ্চেন হতেই পারে যে তাহলে 2027 ব্যাচের সাথে 2026 ব্যাচের ডিফারেন্সটা কোথায়? চলো এবার ডিফারেন্সগুলো দেখে নিই। আগে 2026-এর যে ব্যাচটা ছিল সেটার জন্য তোমরা লেকচার পেতে, নোটস পেতে, ডিপিপি পেতে এবং ডাউট সলভের একটা ব্যবস্থা পেতে। বাট 2027-এর যে ব্যাচটা আছে সেটাতে তোমরা এইগুলোরই অনেক মডিফাইড ভার্সন পাচ্ছ। এক তো তোমরা ডিপিপি পাচ্ছ, তার সাথে ভিডিও সলিউশন অ্যাভেলেবেল পাচ্ছ, ক্লাসের প্রপার একটা স্ট্রাকচার ক্লাস নোটস পাচ্ছ, শর্ট নোটসের ব্যবস্থা পাচ্ছ, মাইন্ড ম্যাপসেরও ব্যবস্থা পাচ্ছ, 24/7 ডাউট সলভের একটা ব্যবস্থা পাচ্ছ। শুধু তাই নয়, এছাড়াও পাচ্ছ রেগুলার টেস্ট উইথ তার সলিউশন অ্যান্ড ডিসকাশন। তো এখানে একটা লার্নিং, চেকিং অ্যান্ড ইমপ্রুভিংয়ের একটা অসাধারণ ব্যবস্থার কম্বিনেশন কিন্তু 2027-এর ব্যাচে তোমরা পেয়ে যাচ্ছ। 26-এর থেকে 2027-এ সবচেয়ে যেটা বেশি আপডেটেড জিনিস তোমরা পাচ্ছ সেটা হচ্ছে খাজানা, মেন্টারশিপ অ্যান্ড টেস্ট সিরিজ। এইগুলোকেই কিন্তু অনেক স্ট্রাকচার ওয়েতে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা হচ্ছে 2027-এর এই বাংলা মিডিয়ামের যে মাধ্যমিক উড়ান ব্যাচ তাতে। কিন্তু এটা কিন্তু 2026-এ অ্যাভেলেবেল ছিল। এই তিনটি ফিচার্সকে একসাথে বলা হয়ে থাকে ইনফাইনাইট ফিচার্স। যে উড়ানের যে 2026 ব্যাচ ছিল সেই ব্যাচে আর 2027-এর ব্যাচের মধ্যে আরেকটা ডিফারেন্স আছে যেটা অবশ্যই খুব চোখে পড়ার মতো, সেটা হচ্ছে প্রাইস ডিফারেন্স। আগে 2026-এর প্রাইস ছিল 2499 অ্যান্ড 2027-এ সেই ব্যাচটার প্রাইস করা হয়েছে 2800। এবার তোমাদের মনে হতে পারে যে 301 টাকা এই যে বেশি নেওয়া হচ্ছে, তার জন্যই কিন্তু এত কিছু অপশন তোমরা পাচ্ছ। তো অনেকের মনে হতে পারে যে এটা অনেক বেশি ইনভেস্টমেন্ট, বাট আমার মতে এটা অনেক স্মার্ট ইনভেস্টমেন্ট তোমাদের ফিউচারের জন্য। তো 301 টাকায় একটা টি শার্টই চলে আসে। তো এক মাস একটু টি শার্টটা কম কেনো এবং নিজের পড়াশোনায় বেশি ইনভেস্ট করো, আমার মনে হয় সেটা তোমাদের ফিউচারের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তোমরা আমাকে কোশ্চেন করতেই পারো যে তাহলে দিদি 2026 ব্যাচ আর 2027 ব্যাচের মধ্যে কোনটা বেটার? তো আমি বলবো যে এই কোশ্চেনটা নিজেকে করো এবং নিজেকে করে জিজ্ঞাসা করো যে এই দুটো ব্যাচের মধ্যে কোন ব্যাচটা সাবস্ক্রিপশন নিলে আমি এক্সাম হলে উইথ কনফিডেন্স যেতে পারবো। যদি আমার সাজেশন জিজ্ঞেস করো, আমি 2027-এর ব্যাচের কথাটাই অবশ্যই বলবো, যেটা তোমাকে একটা বেটার আউটকামে এক্সাম হলে পৌঁছে দেবে। তো বাকিটা তোমার চয়েস, সব কিছু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ এই ব্যাচটা পারচেস করতে চাও তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করতে পারো এবং তোমরা আমার কুপন কোডও ইউজ করতে পারো, দ্যাট ইজ মেডিকো 400, MEDICO 400, যেটা আমি এখানে এবং এখানে মেনশন করে দিয়েছি। সো ইউ উইল গেট এক্সট্রা ডিসকাউন্ট, সো গো অ্যান্ড চেক ইট আউট। অল দ্য লিঙ্কস আর গিভেন ইন ডেসক্রিপশন বক্স বিলো। ফার্স্ট থিং ফার্স্ট, কেউ আমার এজ জিজ্ঞেস করবে না, কারণ তোমরা অলরেডি বুঝে গেছো আমি 10 বছর আগে মাধ্যমিক দিয়েছি। আমি তো এই ভিডিওটা শ্যুট করার আগে বসে বসে 5 মিনিট ভেবেছি যে আমি অ্যাকচুয়ালি 10 বছর আগে মাধ্যমিক দিয়েছি, অ্যান্ড আমার মানে
মানে আমার আমার নিজের চিন্তা শুরু হয়ে গেছে, নিজে আমি ফোমোতে চলে গেছি। যাই হোক, তারপরে আমি তোমাদের জন্য লিস্ট বানিয়ে নিয়েছি যে কী কী তোমার সাথে শেয়ার করবো। সো চলো আগে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে মাধ্যমিক এক্সাম যথেষ্ট সিরিয়াস গাইস, অনেক হাসাহাসি হয়ে গেছে, এখন কিন্তু সিরিয়াসভাবে শুনবে যেগুলো বলবো, অ্যান্ড সেগুলো সবাই ফলো করবে, ঠিক আছে? ওকে, সো প্রথম আমি জানি অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা আমার চ্যানেল দেখে, এবং বাকি আরও অনেকে আছে যারা ক্লাস 10-এর জন্য মানে পরীক্ষা দিচ্ছে বা সামনে মাধ্যমিক আছে, তো তাদের জন্য মেনলি এই ভিডিওটা। সো প্রথমে যেটা বলার সেটা হচ্ছে মাধ্যমিক এক্সামের যে সিলেবাস, সেটা মানে যে কোনো এক্সাম, আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হই বা যে কোনো এক্সাম হোক, সেই এক্সামের সিলেবাসটাকে কিন্তু খুব ভালো করে জানা দরকার। আমি যেমন নিটের জন্য বলি, জেইর জন্য বলি, তেমন ক্লাস 12-এর জন্য বলি, তেমন আমি বলবো যে মাধ্যমিকের সিলেবাসটা ভীষণ ছোট, মানে তোমাদের কাছে অনেক বড়, বাট আমি এখন এরকমভাবে দেখছি ওপর থেকে, তো আমার অনেক ছোট লাগছে। তো ওইখানে দাঁড়িয়ে সিলেবাসটা কিন্তু জানাটা খুব দরকার, যে আমাকে কতটা পড়তে হবে এবং কতটা পড়তে হবে না। তো আমি যদি বুঝে যাই যে আমাকে কতটা পড়তে হবে, কতটা পড়তে হবে না, তারপর সেই সিলেবাসটাকে দুটো পার্টে ভাগ করতে হবে, ঠিক আছে? দেখো, মাধ্যমিক স্ট্র্যাটেজিতে কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে পড়াশোনা আর একটা হচ্ছে স্কোরিং। মানে আমি যেভাবে পড়বো সেইভাবে পড়েই যে আমি ভালো স্কোর করতে পারবো সেটার কিন্তু কোনো মানে নেই। বোর্ডস এক্সামের এটাই হচ্ছে একটা অনেক বড় ব্যাপার, যে তুমি একভাবে পড়বে আর একভাবে স্কোর করবে। আমি স্কোর করার জন্য আলাদা স্ট্র্যাটেজি বলবো আর পড়ার জন্য আলাদা স্ট্র্যাটেজি বলবো। ফার্স্ট থিং ফার্স্ট, আমাকে কী কী পড়তে হবে সেটা আগে আমাকে ভালো করে জানতে হবে। কোন কোন সাবজেক্টের মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট জায়গা আছে সেটা ভালো করে জানতে হবে। আমি মেনলি এটা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের জন্য বানাচ্ছি, যদি কোনো সিবিএসসি স্টুডেন্ট দেখো তাহলে সেও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট যেহেতু আমি বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, তাই আমি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের জন্যই বলবো। তো আমি সিবিএসসি বা আইসিএসসি কিছু বলছি না, আমি মেনলি বলছি যে মাধ্যমিক যেটা। তো প্রথম জিনিস টেক্সট বুক। দেখো, একটা গভর্নমেন্ট টেক্সট বুক আছে, গভর্নমেন্ট ফলো করা টেক্সট বুক, ওটাকে কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে? কারণ টেক্সট বুকের বাইরে থেকে কোশ্চেন খুব কম আসে বা খুব রেয়ার আসে। কিন্তু আমরা যদি টেক্সট বুকটাকেই প্রপারলি ফলো না করি, টেক্সট বুকের মধ্যে থেকে যেটা আসে সেটাই যদি প্রপারলি ফলো না করি, তাহলে কিন্তু মুশকিল, ঠিক আছে? তো টেক্সট বুকটাকে একদম ভালো করে ফলো করো, লাইন বাই লাইন পড়ার চেষ্টা করো। আন্ডারস্ট্যান্ডিং আমি জানি ম্যাটার করে, বাট অতটুকু ছোট বই একবার পড়লেই মুখস্থ হয়ে যায়, মানে একবার পড়লে না, মানে আমি বলতে চাইছি মানে কিছুবার পড়লেই মুখস্থ হয়ে যায়। তো যারা মোটামুটি টেস্টে ঠিকঠাক রেজাল্ট করেছো বা মোটামুটি যাদের মনে হচ্ছে একটু প্রিপারেশন কম আছে, তারা আরেকবার করে রিভিশন করা শুরু করো, ঠিক আছে? কারণ রিভিশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যদি মনে হয় যে সাজেশন ওয়াইজ পড়বো, দেখো মাধ্যমিকের সাজেশন কিন্তু খুব ইজিলি বানানো যায়। আমি কিন্তু পার্সোনালি আমার নিজের সাজেশন নিজে বানিয়েছিলাম। আমার সাজেশন ওরকমভাবে কেউ কোনোভাবে বানিয়ে দেয়নি। হ্যাঁ, কিছু স্যার ম্যাম ছিলেন অবশ্যই আমার, যাদের কাছে আমি পড়তাম, তো তারা আমার কিছু কিছু সাজেশন দিয়েছিল। বাট আমি নিজের সাজেশন পার্সোনালি আমি নিজে বানাতে খুব পছন্দ করি, খুব প্রেফার করি, কারণ আমার মনে হয় যে আমি ভালো সাজেশন বানাতে পারি। তো আমি সাজেশন বানানোর জন্য কী টিপস ফলো করতাম সেটা একটু শুনে নাও। একদম প্রথমে আমি 10 থেকে 12 বছরের পিওয়াইকিউ নিয়ে বসতাম, ঠিক আছে? এটা প্রথম স্টেপ। পিওয়াইকিউ দেখতাম, সেখান থেকে মোস্ট রিপিটেড টপিকগুলো আমি বার করতাম খুঁজে খুঁজে। আর তখন যেহেতু এখন মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির মতো, তখন কিন্তু আমাদের ওরকম রিপিট হতো না, মানে এবছর যেটা এসছে পরের বছর সেটা আসবে না। এখন তো আমি এমবিবিএসএসে দেখছি রিপিট হয়, মানে রিপিট হওয়াটাই নর্মাল, রিপিট না হওয়াটাই অ্যাবনর্মাল। বাট মাধ্যমিকের বোর্ডস এক্সামে এরকম কিছু হয়নি, সেখানে কিন্তু রিপিট হয়নি কোনো কোশ্চেন, আর হয় না নর্মালি। তো যেটা মোটামুটি আগের বছর মানে পড়েছে সেটা এবছর আসবে না, এরকম ধরেই এগোনো উচিত, সেটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। তো সেইভাবে একটা কিছু মানে কিছু কোশ্চেনের লিস্ট আমি রেডি করতাম, ঠিক আছে? তারপর প্রতি বছর কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে, সেটা তুমি যেখানে টিউশন পড়ছো, যে ব্যাচে পড়ছো বা যেখানেই পড়ছো না কেন, সেখান থেকে স্যারেরা তোমাদের বলে দেয়, সেইটা কালেক্ট করে নাও। সেটা ডাইরেক্ট ফলো করতে হবে না, কিন্তু সেটা কালেক্ট করে নাও। এবার দেখো তোমার ওই সাজেশনের সাথে ওই কালেকশনের সাজেশনটা মিলছে কিনা, ঠিক আছে? আরেকটা জিনিস আমি করতাম যেটা খুবই খাটনি, আমি প্রশ্নবিচিত্রা বলো বা যে কোনো তোমার ধরো যেগুলো কোশ্চেন ব্যাংক থাকে না, কোশ্চেন ব্যাংক বা হচ্ছে তোমার ধরো টেস্ট পেপার যেগুলো থাকে, সেইগুলো নিয়ে আমি কী করতাম, সেইগুলোকে আমি প্রত্যেকটা পেজ, ধরো আজকে একটা চ্যাপ্টার আমি চুজ করলাম, বাংলার একটা চ্যাপ্টার বা ইংলিশের একটা চ্যাপ্টার, লিটারেচারের যে কোনো একটা চ্যাপ্টার চুজ করলাম, সেই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন এসছে বা সেই গদ্য থেকে বা সেই পদ্য থেকে কী কী কোশ্চেন এসছে, সেইগুলো আমি নোট ডাউন করে নিতাম। তাহলে করে কী হতো, আমি ওই চ্যাপ্টারের ওই টপিকের আর কোনো কোশ্চেন থাকছে না যেটা ওর বাইরে আছে, ঠিক আছে? তো টেস্ট পেপারে যত কোশ্চেন আছে, টেস্ট পেপারে যতগুলো পেজ থাকতো, সেটা 100টা হোক 150টা হোক, প্রত্যেকটা পেজে আমি খুঁজে নিতাম যে কী কী আছে। এটা করতে হয়তো একদিন লাগবে একটা গোটা সাবজেক্টের ক্ষেত্রে, বাট এই একদিন তুমি ইনভেস্ট করতেই পারো, ঠিক আছে? এটা একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে যেটা মেন ইম্পর্টেন্ট, তো এইভাবে তুমি মেনলি ওগুলো কালেক্ট করে সাজেশন তুমি বানালে। এবার ওই সাজেশন ওয়াইজ তোমাকে পড়তে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, পড়তে বসার কথা যেন কাউকে বলতে না হয়। মাধ্যমিকের সময় এটা সবার হতো, আমারও হতো, আমাকে পড়তে বসার কথা বলতে হতো। বাট আমি একটা জিনিস বুঝেছি যে পড়তে বসার কথা যদি বাবা মাকে বলে দিতে হয়, তাহলে তুমি তুমি গেমেই নেই, তুমি ওই জায়গাতেই নেই। আর আমার পার্সোনালি মনে হয় যে মাধ্যমিকের মতো জায়গায় 85% উপরে মার্কস করা খুব দরকার, স্পেশালি যেভাবে কম্পিটিশন বাড়ছে। এখন তুমি বলবে দিদি তুমি তো আগের ভিডিওতে বলেছিলে মাধ্যমিকের মার্কস কোথাও ম্যাটার করে না। দেখো, মাধ্যমিকের মার্কস ম্যাটার করে না, কিন্তু এই মাধ্যমিকের রেজাল্টটা ডিপেন্ড করবে না তুমি সায়েন্স পাবে কি আর্টস পাবে কি কমার্স পাবে। এবার হ্যাঁ, তুমি বলবে দিদি সায়েন্স পেলেই কি সব হয়ে যায়, আর্টস পেলেই কি সব হয়ে যায়? না, সায়েন্স পেলে আর্টস পেলে সব হয়ে যায় না। তুমি আর্টস নিয়ে পড়লেও যেমন সাকসেসফুল হতে পারো, তুমি
সায়েন্স নিয়ে পড়েও তেমন সাকসেসফুল হতে পারো, তুমি কমার্স নিয়ে পড়েও তেমন সাকসেসফুল হতে পারো, কিন্তু তোমার কিছু ড্রিম তো থাকে না। যেমন আমার যেমন ড্রিম ডাক্তার হওয়া। তো আমি যদি আজকে সেরকম নাম্বার না পেতাম, আমি যদি আজকে কম নাম্বার পেতাম, আমার যদি মাধ্যমিকে আজকে 30%, 40%, 50% নাম্বার আসতো, তাহলে তো আমি পাস হয়তো করে যেতাম, আমার কোনো অসুবিধা হতো না, কিন্তু আমি তো সায়েন্সে চান্সই পেতাম না। তাহলে আমার যে ডাক্তার হওয়ার স্বপ্নটা সেটা তো প্রথম দরজাতেই আটকে যেত, তাই না? তো এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে আমার মনে হয় যে এই জিনিসটা সবাই মানে বোঝে না, সবাই ভাবে যে হ্যাঁ মাধ্যমিকের নাম্বার কাজে আসবে না, ঠিক আছে কাজে আসবে না, বাট অ্যাট ইনিশিয়াল স্টেপ ক্লাস 11-এ ভর্তি হওয়ার জন্য, ক্লাস 11-এ প্রপার স্ট্রিম চুজ করার জন্য সেটা তো লাগবে না, ঠিক আছে? তো মানে আমি বলছি না যে সায়েন্স চুজ করলেই সব কিছু হয়, বাট আমার ড্রিম ব্রাঞ্চটাও তো আমাকে চুজ করতে হবে। হতে পারে আমি এখন তো আর্টসের ডিমান্ডও যেভাবে বাড়ছে, আর্টসেও যেভাবে নাম্বার বাড়ছে, তো সেক্ষেত্রে তো মানে হয় না না জিনিসটা। তো এটা মেন কথা। সেকেন্ড কথা যেটা বলবো সেটা হচ্ছে, তো সেই কারণে আমি বলবো যে পড়তে বসার কথা বাবা মাকে বলতে না হয়। আর আমি যেটা পার্সোনালি ফলো করতাম সেটা হচ্ছে, আমি ধরো কোনো কোশ্চেন মুখস্থ করতাম বা কোনো উত্তর মুখস্থ করতাম, তো আমি আমার মাকে বা বাবাকে আমি বলতাম জিনিসটা ধরতে। বাবা নর্মালি সময় দিতে পারতো না কখনোই, বোনকে বলতাম যে মা আমি উত্তরটা মুখস্থ করেছি, বা বোন আমি এই উত্তরটা মুখস্থ করেছি, আমার উত্তরটা একটু ধরে দে, ঠিক আছে? বিশ্বাস কর দেখে দেখে পড়ে দিতে সবাই পারবে, ঠিক আছে? তুই জাস্ট বলবি, বাবা মাকে ধরাবি, বাবা মা বা বোন বা ভাই বাড়িতে যে অ্যাভেলেবেল আছে তাকে ধরাবি, দিয়ে বলবি আমি উত্তরটা মুখস্থ বলবো, তুমি শোনো, ঠিক আছে? কারণ এই মাধ্যমিকের ছোটো মতো জায়গা, এখানে কিন্তু মুখস্থ বিদ্যা অনেক কাজে লাগে। কিছু জিনিস শুধু মুখস্থ করেই চলে যেতে হয়, সবসময় অত আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় থেকে দেখতে গেলে হয় না। এমন অনেক জিনিস আছে আমার মনে আছে, ইতিহাস ভূগোলে আমি বুঝতে পারি, আর ইতিহাসে আমি বুঝবোটা কি, বুঝে করবোটা কি? আমি মুখস্থ তো আমাকে করতেই হবে। আমি সাল মনে রাখবো কি করে, আমি কোন যুদ্ধ কখন হয়েছিল সেই যুদ্ধের ডেসক্রিপশন, সেই যুদ্ধের হিস্ট্রি কি করে মনে রাখবো ভাই? মুখস্থ তো আমায় করতেই হবে। তো এই যে মুখস্থ জায়গাগুলো থেকে কিন্তু খুব দরকার, ঠিক আছে? আর বিশ্বাস কর হিস্ট্রি তোরা সবাই খুব অপছন্দ করিস আমি জানি, বাট হিস্ট্রি ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট ছিল। কারণ আমি যে টিচারের কাছে পড়তাম, আমার স্কুলে যে টিচার ছিলেন তিনি এত ভালো হিস্ট্রি পড়াতেন, আমি না পুরো গল্পের মতো শুনতাম, আর শুনে শুনে আমার মুখস্থ হয়ে যেত। আমার জিওগ্রাফি খুব একটা ভালো লাগতো না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি জিওগ্রাফিতে অনেক ভালো মানে আমি ইয়ে করে এসেছিলাম, কারণ জিওগ্রাফির একটা স্ট্র্যাটেজি আছে সাথে সাথে শেয়ার করছি একটু পরে। এটা হচ্ছে মেন ব্যাপার। ম্যাথসের কথা দেখো, ম্যাথস প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমি নিজে ম্যাথসে খুব খারাপ ছিলাম, আমি নিজে ম্যাথসে 70 পাওয়া মানুষ, তারপরে সেই আমি আবার নিজে ম্যাথসে 96, 98 এরকম পাওয়া মানুষ। তো আমার মতে ম্যাথসে প্র্যাকটিস ছাড়া কিচ্ছু নেই। তুমি একটা অঙ্ককে যতবার প্র্যাকটিস করবে, একটা ফর্মুলাকে যতবার প্র্যাকটিস করবে, যতবার হাতে লিখবে, যতবার করে করে দেখবে, তো তার থেকে বেশি ভালো কিছু হয় না। তো ম্যাথসের জন্য সবচেয়ে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস, খাতার পর খাতা যেন শেষ হয়ে যায়। এই যে 2 মাস বা 3 মাস আছে, যেন প্রচুর খাতা শেষ হয়, ঠিক আছে? এক দিস্তা খাতা কিনে নিয়ে আসবে, একদম 12টার যে খাতাগুলো হয় সেই খাতাগুলো কিনে নিয়ে এসে একদম শুরু করো। প্র্যাকটিস ছাড়া যেন কিছু না হয়। আমার তো এখনও মনে আছে, আমার মাকে জিজ্ঞেস করলে আরও ভালো বলতে পারবে, আমার হচ্ছে মানে এরকম রেকর্ড ছিল, আমি 1 মাসে 1 দিস্তা খাতা শেষ করতাম এরকম, ঠিক আছে? তো মানে ম্যাথসের জন্য শুধু, সরি 1 মাসে না, 1 সপ্তাহে, 1 সপ্তাহে 1 দিস্তা খাতা শেষ করতাম। মানে আমি এত প্র্যাকটিস করতাম ম্যাথস, এত ভালোবাসতাম ম্যাথস করতে। তো যাই হোক, তো এটা হচ্ছে মেন ব্যাপার। এবার যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, এটা তো হলো তোমার পড়ার কথা। এবার বাংলা ইংলিশ দেখো, আমি পার্সোনালি হতে পারে সায়েন্স নিয়ে পড়েছি, বা আমি হয়তো এখন ডাক্তারি পড়ছি, বাট লিটারেচার আমার খুব টু হার্ট, মানে আমার খুব পছন্দের সাবজেক্ট লিটারেচার। আমি খুব ভালোবাসতাম লিটারেচার পড়তে, অ্যান্ড আমি না বাংলার প্রত্যেকটা উত্তর নিজের হাতে লিখতাম। একটা কথা বলে রাখি, বাংলা বা ইংলিশে যে কোনো উত্তর তুমি বানাও না কেন, সেখানে কিন্তু টিচার বা অবজারভার বা এক্সামিনার সবসময় কিন্তু একটা নিজস্বতা যেটাকে আমরা বলি, নিজের মৌলিকতা যেটাকে বলি, সেটা কিন্তু দেখে, সবসময় দেখে। তো লেখায় যদি নিজের একটু টান থাকে, সেটা তুমি বাড়ি থেকে বানিয়েই লিখে দাও, তুমি মুখস্থ করেই যাও, কিন্তু একদম সহায়িকার উত্তর তুলে দিলে বা একদম কারণ নোটসের উত্তর তুলে দিলে সেটা মৌলিকতাটা থাকে না, ঠিক আছে? এবার তুমি নিজে হাতে নোটস বানাও, সেগুলো মুখস্থ করে যাও, বা সেগুলো বা 3 জায়গার নোটস মিলিয়ে একটা নোটস বানাও, সেটা রেডি করে যাও, সেটা আমার মনে হয় অনেক বেশি হেল্পফুল, ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রেও বেঙ্গলির ক্ষেত্রেও তাই। এবার আসি ইতিহাসের ক্ষেত্রে, বলে দিলাম ভূগোলের ক্ষেত্রে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি লাগতো সেটা হচ্ছে, ভূগোল হচ্ছে খুব লজিক্যাল একটা সাবজেক্ট। বিকজ মানে আমার তো ভূগোল সায়েন্সের মতোই লাগতো, ঠিক আছে? আমি প্রথম পারতাম না, পরে আবার মানে আমি বুঝলাম যে ভূগোলের জিনিসটাকে তুমি ভালো করে বুঝে নাও। ধরো এই যে ক্যানিয়ন আছে, গিরিখাত আছে, এর প্রত্যেকটা ডায়াগ্রাম তো হয় না। তো আমি বলবো যে কোনো জিনিসের সাথে ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করো, আর ডায়াগ্রামটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সেটা খুব ইম্পর্টেন্ট। মানে যে কোনো একটা তুমি জিনিস পড়লে জিওগ্রাফিতে, সেটার সঙ্গে ডায়াগ্রাম দাও, ঠিক আছে? এই সেম জিনিস অ্যাপ্লিকেবল কিন্তু হবে তোমার লাইফ সায়েন্সের ক্ষেত্রে। আর যদি পারো তো তাহলে সেক্ষেত্রে তোমার হিস্ট্রিতে তো নর্মালি হয় না, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় কিন্তু ডায়াগ্রাম অ্যাপ্লিকেবল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং। মাধ্যমিকের মতো এক্সাম বা বোর্ডস এক্সামে তুমি যতগুলো জায়গায় ডায়াগ্রাম দিতে পারবে, সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্প্যাক্টফুল হবে তোমার খাতা সাজানোর জন্য। খাতা কীভাবে সাজাবে সেটা আমি একটু পরেই তোমার সাথে শেয়ার করছি। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমার বলে দেওয়া দরকার, শুধু কিন্তু পড়লে হবে না, তার মূল্যায়নও দরকার। মূল্যায়নের জন্য কিন্তু মক টেস্ট ফলো করো, যে কোনো মক টেস্ট ফলো করতে পারো, কোনো বাধ্যবাধকতা তুমি এখানেই ফলো করতে হবে। এখন তো অনেক বেশি রিসোর্সেস বেড়ে গেছে, আগের মতো যে কম রিসোর্সেস আছে এরকম তো নয়, অনেক রিসোর্সেস আছে। তো মক টেস্ট
ফলো করো, যে টিউশন বেচে পড়তে যাচ্ছ সেই টিউশন বেচে স্যার যে পরীক্ষাগুলো নেবে সেগুলোকে যথেষ্ট সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করো। এবং তোমার টার্গেট থাকবে যে আমি একটা ভালো রেজাল্ট করবো, তোমার টার্গেটই থাকবে আমাকে 85%-এর উপরে মার্কস পেতে হবে, ঠিক আছে? তো এটা হলো। এবার সিলেবাসটাকে যত তাড়াতাড়ি গ্রিপে আনবে তত তাড়াতাড়ি কিন্তু এই মক টেস্টের দুনিয়ায় তুমি ঢুকতে পারবে। কারণ তুমি যদি মক টেস্ট না দাও তাহলে আমি আগেই বলেছি তুমি কিন্তু কম্পিটিশনেরই বাইরে, ঠিক আছে? আর এখন যেভাবে কম্পিটিশন বাড়ছে, নিজের যোগ্যতা বোঝার জন্য, নিজের জায়গা বোঝার জন্য কিন্তু এই জায়গাটা বোঝা খুব দরকার, যে আমি কোথায় আছি, আমি কোথা থেকে বিলং করি, ঠিক আছে? তো এই জিনিসটা বললাম। এবার হচ্ছে মক টেস্ট তুমি দাও, মোটামুটি জানুয়ারি মাস তো পড়েই আসলো, চলেই আসলো, তো জানুয়ারি মাসের শুরু থেকেই মক টেস্টটা দেওয়া শুরু করো, যেটা খুব ইম্পর্টেন্ট, খুব দরকার, ঠিক আছে? ফুল মক টেস্ট দিতে পারো, হাফ মক টেস্ট দিতে পারো, নিজে থেকে দিতে পারো, যে কোনো যা ইচ্ছা তোমার যেমন মন চায় তেমন দিতে পারো, ঠিক আছে? ইতিহাস হলো, ভূগোল হলো, সবগুলোই সাবজেক্ট আলাদা আশা করছি বলেছি। এবার আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে এই 3 মাসে সেলফ স্টাডিটা খুব ইম্পর্টেন্ট। টিউশন পড়তে যাচ্ছ খুব ভালো কথা, বা সেটা ছাড়াও যেন পার ডে অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স তুমি সেলফ স্টাডি করো। কারণ আলটিমেটলি এটা কিন্তু একটা কম্পিটিটিভ এক্সামই, এরকম ভাবার কোনো কারণ নেই যে এটা কম্পিটিটিভ এক্সাম নয়, একদমই এটা ভুল কথা, এটাও কিন্তু একটা কম্পিটিটিভই এক্সাম। কিন্তু এই কম্পিটিটিভ এক্সামে দাঁড়িয়ে কিন্তু তোমার যেটা কথাটা মাথায় রাখা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কম্পিটিশন যখন আছে সেটাকে কম্পিটিশনের মতো করেই ট্রিট করতে হবে, ঠিক আছে? তুমি নিজে কম্পিটিটিভ না, বাকি সবাই কম্পিটিটিভ, তাহলে কোনো লাভ কিন্তু হলো না, ঠিক আছে? তো সেইভাবে পড়াশোনাটা শুরু করো। আর খাতার ব্যাপারে যেটা আমি তোমাদের বলবো বলে সেটা হচ্ছে মাধ্যমিকে বা যে কোনো বোর্ডস এক্সামে, সেটা 10th হোক 12th হোক, যে কোনো বোর্ডস এক্সামে খাতাটা কিন্তু খুব ম্যাটার করে। আমরা ধরো নিটে নিটে তো এমসিকিউ দিই, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ দিই, বাট এখানে তুমি খাতাটাকে কী করে প্রেজেন্ট করছো সেটা খুব ম্যাটার করে। ফার্স্ট থিং ফার্স্ট, খাতার চারদিক দিয়ে যেন বর্ডার থাকে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যখন একটা উত্তর শেষ করবে এবং পরের উত্তরটা লিখবে তার মাঝখানে যেন একটা সাফিসিয়েন্ট গ্যাপ থাকে। যদি গ্যাপ দিতে না চাও তাহলে অবশ্যই যেন একটা লাইন দিয়ে মার্ক করা থাকে যে আমার এই উত্তরটা এখানে শেষ হলো এবং এই উত্তরটা এখানে থেকে, পরের উত্তরটা এখান থেকে শুরু হলো। দাগ নাম্বার খুব ভালো করে দেবে। পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি ভুল হয় সেটা হচ্ছে আমরা না কোশ্চেন মার্ক করে চলে যাই, বাট খাতায় লিখতে ভুলে যাই। তো আগে লিখবে, তারপর কোশ্চেনে মার্ক করবে, ঠিক আছে? এটা হলো। ডায়াগ্রাম যেখানে দেওয়ার দেবে। 2 রকমের পেন ইউজ করার চেষ্টা করবে, একটা ব্ল্যাক পেন, একটা ব্লু পেন। ব্ল্যাক পেন দিয়ে নর্মালি আমরা করি, হেডিংস করি, অ্যান্ড ব্লু পেন দিয়ে লিখি, বাট তুমি ভাইসি ভার্সাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ইম্পর্টেন্ট কিছু লাইন আছে যেগুলো তুমি মার্ক করার চেষ্টা করো। ধরো তুমি ভালো কিছু ইনফরমেশন দিচ্ছ, কোনো কিছু এক্সাম্পল দিচ্ছ, কোনো কিছু একটা ধরো তোমার টিকা চেয়েছে, সেটা তুমি একটা এক্সাম্পল দিচ্ছ, তো সেই যে এক্সাম্পল, তো এক্সাম্পলের তলায় অবশ্যই মার্ক করার চেষ্টা করো। আর ডায়াগ্রাম যখন আঁকবে, লাইফ সায়েন্সের ডায়াগ্রাম, তো সেটা পয়েন্টিং করার চেষ্টা করো। পয়েন্টিংগুলো যেন রাইট সাইডে থাকে, ডায়াগ্রামের রাইট সাইডে যেন পয়েন্টিং থাকে, সেটা অবশ্যই মাথায় রাখবে। ডায়াগ্রামের তলায় লিখবে যে কিসের ডায়াগ্রাম এঁকেছো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেন দিয়ে ডায়াগ্রাম আঁকার থেকে পেন্সিল দিয়ে ডায়াগ্রাম আঁকাটা বেটার, টিচাররা বেশি প্রেফার করে থাকে, ঠিক আছে? আর বাকি আমার মনে হয় আমি যতটা বলেছি যতটা রেডি করেছি ততটা হ্যাঁ। আরেকটা জিনিস যেটা তোমাদের সাথে ইম্পর্টেন্ট বলার, সেটা হচ্ছে পার ডে ডেলি রুটিন কীরকম হওয়া উচিত। আমার মনে হয় ডেলি রুটিন যেটা নর্মালি হওয়া উচিত সেটা হচ্ছে রেগুলার বেসিসে একটা গোল সেট করা উচিত। গোল একটা টু ডু লিস্ট সেট করা উচিত, যে আমি আজকে এতটা কমপ্লিট করবো, আজকে অতটা কমপ্লিট করবো, আজকে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবো, ঠিক আছে? আমি মানছি যে সবার পড়ার সমান নয়, সবাই সারাদিন কতটা পড়তে পারে সেইটার অ্যামাউন্টটা সমান নয়, বাট সবাই পড়তে হবে। এই লাস্ট 2 মাসে যখন মাধ্যমিক 2 মাস বাকি, তখন কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তখন পড়া ছাড়াটা আর কোনো অপশন নেই তোমাদের কাছে। তো সকালে ওঠো, ব্রাশ করো, মেডিটেশনস করো, পড়তে বসো এবং সারাদিন পড়ো, ঠিক আছে? বাবা মায়ের হেল্প নাও। আর আমি এই কথাটা আমি আমার নিটের এক্সপিরিয়েন্সদেরও বলি, তাই মাধ্যমিকে 10th বাচ্চাদের জন্যও বলছি, পড়াশোনাকে কখনো কিন্তু বাবা মাকে পড়াশোনাকে করতে গিয়ে বাবা মাকে করলাম, অসম্মান করলাম, সেটা কিন্তু কখনোই হয় না, ঠিক আছে? তোমাদের কাছে এখন প্রথম ভগবান তোমাদের বাবা মা। জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে যাচ্ছ, জীবনের সবচেয়ে কী বলবো প্রথম বোর্ডস এক্সাম দিতে যাচ্ছ, তো বাবা মাকে অসম্মান করে কিন্তু তাদের আশীর্বাদ তো সবসময় থাকে। বাবা মা কখনো তুমি যতই খারাপ বিহেভ করো তারা কখনোই তোমাকে অভিশাপ তো দেবে না অ্যাটলিস্ট, বাট আমি এটাই বলবো যে তাদের আশীর্বাদ ছাড়া কিন্তু তুমি ভালো পড়াশোনা করতে পারবে না বা ভালো জায়গায় যেতে পারবে না। তো তাদেরকে রেসপেক্ট করো, তারা যেটা বলবে শোনো। হয়তো আমাদের বাবা মা অনেক সময় অনেক ভুল বলে, আমি একদমই বলছি না তারা কখনো ভুল বলে না, অনেক সময় অনেক কথা ভুল বলেন তারা, তাদেরও তো বয়স হচ্ছে, তারাও তো অনেক অনেক কিছু দেখে এসছে লাইফে। তো তাদের সবসময় তাদের নলেজটা যে ফালতু বা তাদের নলেজটা যে কোনো কাজের না, কি বলে কিছু বোঝে না, তো কিছুই বুঝতে পারে না, তো এটা নয়। কখনো তাদের কথাও শোনো, ভালো লাগবে শুনতে। আর এই সময়, এই যে মাধ্যমিকের সময় সবচেয়ে বেশি যদি কেউ হেল্পফুল হয় সেটা হচ্ছে বাবা মা। আমার মা বাবা তো প্রচুর হেল্প করেছে আমাকে মাধ্যমিকের সময়। আমার বোনও, সে অনেক ছোটো ছিল আমার থেকে তখন, তাও অনেক হেল্প করেছে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। মাধ্যমিকের জন্য এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না, বিকজ আমি 10 বছর আগে মাধ্যমিক দিয়েছি। বাট তাও আমার মনে হলো এই ভিডিওটাই বানানো উচিত, কারণ যখন আমি কালকে শেয়ার করেছিলাম মাধ্যমিকের রেজাল্ট, তো তখন আমাকেই আমার বললাম যেটা ভিডিও শুরুতে, যে আমার মতে বানানো উচিত মাধ্যমিকের ভিডিও, কারণ মাধ্যমিকটা আমার কাছে খুব স্পেশাল ছিল। আমি অনেক ভালো পড়াশোনা করতাম তখন, এখন করি না।
বাট কামব্যাক হবে গাইস, 2026 আসছে, কামব্যাক হবে, পড়াশোনার কামব্যাক। আর লেটস সি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।